যখন আমার বাবা মারা যায় তখন আমার বয়স মাত্র ৩ বছর। আমার মোট ভাই বোনের সংখ্যা ৫ জন। আমি ছিলাম সবার বড়, পরিবারের সবার আদরের মেয়ে। বাবা মারা যাওয়ার পর সবকিছু যেন বদলে যেতে শুরু করল। অভাব অনটনে আমাদের পরিবার ঘিরে ধরল। এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেন কিছুই করার ছিল না। আমি আমার পড়াশোনাটা চালিয়ে যেতে চেয়েও পারছিলাম না, তাই পাশের বাড়িতে আমি সেলাইয়ের কাজ করতাম। সেলাই কাজ করা খুব কঠিন ছিল, তাছাড়া খুব একটা টাকাও পাওয়া যেত না। সেলাই এর কাজ পরিচালনা করতেন গ্রামের চেয়ারম্যান চাচার বউ, তার নাম ছিল হাজেরা। মাঝে মাঝে আমার আসতে রাত হতো, তখন চেয়ারম্যান চাচা আমাকে বাড়িতে এগিয়ে দিতে আসতেন। আমি বুঝতে পারতাম তিনি আমার দিকে কুনজর দিচ্ছেন। সবকিছু বুঝেও আমি না বোঝার ভান করতাম, কারণ কাজটা আমার খুব দরকার ছিল। যদি চেয়ারম্যান চাচার বউ এটা জানতে পারে যে আমি তার প্রতি দুর্বল, তাহলে হয়তোবা আমাকে থেকে বের করে দিবে। আমাকে বলে, ফেল সাথী, তুই অনেক কষ্ট করিস, আমার দেখতে অনেক খারাপ লাগে। চাচা গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাছাড়া বাবা নেই। কষ্ট করা ছাড়া আমাদের আর কি করার আছে বলুন? তুই চাইলে আমি সবকিছু থেকে তোকে মুক্তি দিতে পারি। আমাকে কি করতে হবে চাচা? তোকে বেশি কিছু করতে হবে না, শুধু আমাকে সময় দিতে হবে। তুই কি সেটা পারবি? আমি তার কথার মানেটা ঠিকই বুঝতে পেরেছিলাম, কিন্তু বুঝতে পারার পরও আমি চুপ করেছিলাম। আমি জানি না আমার কি বলা উচিত ছিল। তখন আমার বয়স মাত্র ৫ বছর। একজন ৫-০ বছর বয়সী পুরুষ আমাকে চাচ্ছে, এটা আমার জন্য খুব খুশি সংবাদ ছিল না। তাছাড়া তার স্ত্রী যদি জানতে পারেন যে তার স্বামীর সাথে আমি সম্পর্ক চালিয়ে যাচ্ছি, তাহলে সেটা তিনি কখনোই মেনে নেবেন না। তাছাড়া গ্রামে আমার বাবার একটা মানসম্মান ছিল, আমি কখনোই চাইতাম না আমার জন্য আমার বাবার মানসম্মান নষ্ট হোক, কিন্তু আমিও আর নিজের সাথে পেরে উঠছিলাম না। দিনের পর দিন এত অমানবিক পরিশ্রম করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম, তাই আমি চেয়েছিলাম খুব সহজে কিভাবে টাকা উপার্জন করা যায়। তাই একদিন চেয়ারম্যান প্রস্তাব আমি মেনে নিলাম। সে টাকা দিয়ে আমি আমার সংসারে খরচ করলাম, পড়াশোনায় খরচ করলাম। এরপরের মাস থেকে আমার টাকার অভাব হয়নি। ভাই বোনেরা সবই বুঝতে পারত, কিন্তু অভাবের তার কেউ কিছুই বলতো না। কথায় আছে না, সম্মানের চেয়ে অনেক বড় পেটের ক্ষুধা। যখন পেটে ক্ষুধা থাকে তখন মনে লাজ রেখে লাভ নেই। আর তাই আমি আস্তে আস্তে সবকিছু মেনে নিয়েছিলাম। একদিন হঠাৎ করেই চেয়ারম্যান তার বউ রেগেমেগে আমার বাড়িতে এসে উপস্থিত হলো। আমাকে টানতে টানতে উঠান এনে ফেলে দিল। তারপর বললাম, শুধু কি দোষ আমার? আপনার স্বামীর কি কোনো দোষ নাই? তিনি কি কোনো অপরাধ করেননি? তোর বয়স কম হলে কথা কি হবে? কথা ভালোই শিখেছিস। আমি তোকে মাত্র ৭ দিন সময় দিলাম, এর মধ্যে তুই যদি গ্রাম থেকে না যাস তাহলে আমি তোকে মেরেও ফেলব। আমি তখন বুঝতে পারছিলাম না আমার ঠিক কি করা উচিত। আমি কাঁদতে কাঁদতে আমার মার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। তার ঠিক ২ দিন পরে আমি জানতে পারলাম আমি গর্ভবতী। তখন আমার বাবার মনে হলো আমি গলায় দড়ি দিয়ে মরে যাই। তখন পরিবারের লোকদের কথা আমার মনে হলো, যদি আমি মরে যাই তাহলে ওদের কি হবে? ওরা কি নিয়ে বাঁচবে? আমার তখন মনে হলো সবকিছু চেয়ারম্যানকে খুলে বলা উচিত। কিন্তু সেদিন রাতে যখন আমি চেয়ারম্যানকে সবকিছু খুলে বললাম, তুমি আমাকে থাপ্পড় মেরে বললেন তুই গর্ভবতী, সেটা আমি কি জানি? তোর সন্তানের সামাজিক স্বীকৃতি আমার কখনোই দেওয়া হবে না। তুই এখান থেকে চলে যা, আমি তোকে কিছু টাকা দিচ্ছি, শহরে গিয়ে থাক। একথা শুনে আমি প্রচণ্ড কাঁদতে থাকলাম। কাঁদতে কাঁদতে বললাম, আমি আপনার স্ত্রী হতে চাই না। আপনার বাড়ির এক কোণায় আমাকে একটু আশ্রয় দিন, আমার সন্তানের স্বীকৃতি দিন। তখন চেয়ারম্যান আমাকে বলল, আমি তোকে কখনোই মর্যাদা দিব না। এই কথা বলে তিনি চলে গেলেন। পরের দিন সকালেই আমি কাউকে না বলে আমার পেটের সন্তানকে নিয়ে শহরে চলে আসলাম। তখন আমার পেটের বাচ্চার বয়স মাত্র ১ মাস, কিন্তু দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, কয়েক সপ্তাহের মধ্যে বাচ্চাটা আপনা আপনি নষ্ট হয়ে গেল। আমি তখন নতুন করে কাজ শুরু করলাম, একটি গার্মেন্টসে চাকরি নিলাম। তখনই ম্যানেজার আমাকে প্রস্তাব দিল। এভাবে দিনের পর দিন ম্যানেজার ভোগ করতে লাগল। আমি সবকিছু নিজে নিজে মানিয়ে নিতে শুরু করলাম। আমি ধরেই নিলাম এসব আমার ভাগ্যে ছিল। আমার সবচেয়ে পরিবর্তন আসলো ঠিক ১ বছর পর। একদিন মার্কেটে ঘুরে ঘুরে চাদর দাম করছিলাম, ঠিক তখনই একটি ছেলে পেছন থেকে আমাকে ডাক দিল, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। আপনি কি আপনার পরিচয় আমাকে দেবেন? আপনি গার্মেন্টসে চাকরি করেন তাই না? প্রতিদিন আপনি কাজ শেষ করে যখন এখান থেকে হেঁটে যান, আমি আপনাকে দূর থেকে দেখি। আমার নাম কি? আমি একজন ড্রাইভার। তা আমার কাছে আপনার কি দরকার? আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার নাম সাথী তাই না? জি, আমার নাম সাথী। আপনাকে আমি প্রায় ৩ মাস আগে প্রথম দেখে প্রেমে পড়ে যাই। তখন থেকেই আমি আপনাকে প্রতিদিন ফলো করছি। আপনাকে দেখতে আমার অনেক ভালো লাগে। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলতে পারি? কথাটা আমি সরাসরি বলতে চাই। কি কথা? আপনি কি আপনার বাকি জীবনটা আমার সাথে কাটাবেন? আমি তাকে বললাম, আপনার এই প্রস্তাব আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। অনেক লোক আমাকে ভোগ করেছে। আমি তার কাছে হাত জোড় করে বললাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারব না। কিন্তু আমার মধ্যে কিসের কমতি রয়েছে? প্রতিটি মানুষের জীবনে এমন কিছু কারণ থাকে, সেগুলো ঠিক ব্যাখ্যা করে বলা যায় না। এমন কিছু সমস্যা
থাকে যেগুলো কখনো কারো কাছে শেয়ার করা যায় না। এরপর আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই লোকটি আমার পিছু ছাড়েননি। আমি প্রায় দেখতাম তিনি আমার অফিসের নিচে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র আমাকে এক নজর দেখার জন্য। এভাবে বেশিদিন আমি তাকে এড়িয়ে চলতে পারলাম না। আমার তার কাছে ধরা দিতে হলো, তার ভালোবাসার কাছে আমি পরাজিত হলাম। কিছুদিনের মধ্যেই উনি আমাকে বিয়ে করতে চাইলেন, আমিও বিয়েতে রাজি হলাম। বিয়ের সময় তার ব্যাপারে আমি কোনো খোঁজখবর নেইনি। শহরের একটি বাড়িতে বাসা ভাড়া করে আমরা বাস করতে লাগলাম। আমাদের সংসার জীবন খুবই সুখে ছিল, খুবই শান্তির ছিল। কিছুদিন পরেই ঠিক 1 বছরের মাথায় একটি কন্যা সন্তানের জন্ম দিলাম, কিন্তু কন্যা সন্তানের জন্মের সবকিছু যেন বদলে যেতে লাগল। আমার স্বামী আমার মারধর করতে লাগত। তিনি বলতে লাগলেন আমি যেন চাকরিতে ঢুকে তার হাতে দেই, কিন্তু আমার সেই শরীর অবস্থা নিয়ে চাকরি করা কোনোভাবে আমার পক্ষে সম্ভব ছিল না। সারাদিন কোথায় যেন ঘুরতেন, কোনো কাজকর্ম করতেন না, সারারাত নেশা করে বেড়াতেন। একদিন উনি আমাকে বললেন, এই শোনো, তুই যদি আমাকে টাকা না দিস তাহলে আমি তোর সাথে সংসার করব না। আমি তো আপনার সাথে সংসার করতে চাইনি, আপনি তো আমাকে জোর করে বিয়ে করেছেন। আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন। আরে বোকা মেয়ে, ভালো তো আমি তোর চাকরিতে বাসতাম, তোকে তো কখনো আমি ভালোবাসিনি। আমি ভেবেছিলাম তুই কামাই করে আমাকে খাওয়াবি, কিন্তু তুই তো পেট বাজিয়ে বসে আছিস। এখন তোর আর তোর বাচ্চাকে কি আমি কামাই করে খাওয়াবো? এই চিন্তা তুই বাদ দে, যেভাবে ভাবেই হোক চাকরিতে যোগদান করে আমাকে বেতন এনে দেয়। আমি তার কথার কোনো গুরুত্ব না দিয়ে যখন চলে যেতে লাগলাম, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম আমার জীবনে কখনোই সুখশান্তি আসবে না। আর তাই কিছুদিন পরে আমি আবার গার্মেন্টস কাজ করলাম। তাকে টাকা হাতে দিয়ে আমাকে ঘরে ঢুকতে হতো। আমি বলতাম, বাবা তুমি কেন আমাকে রেখে চলে গেলে? কেন তুমি চলে যাওয়ার আগে আমাকে নিয়ে গেলে না? আজকে যদি তুমি বেঁচে থাকতে তাহলে হয়তো বা আমি পড়াশোনা করে ভালো কিছু করতে পারতাম। এভাবে আমাকে পদে পদে নির্যাতিত হতে পারে না, কিন্তু একদিন সব সহ্যের সীমা অতিক্রম করে গেল। আমি আমার জীবনের সবচেয়ে ভয়াবহ সত্যিটা জানতে পারলাম। আমি জানলাম যে আমার স্বামীর একজন স্ত্রী রয়েছে। হঠাৎ করে সেই ভদ্রমহিলা একদিন আমার বাসায় এসে উপস্থিত হলেন। তিনি ঘরে ঢুকলেন এবং আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, আমার স্বামী, আপনার স্বামী আপনাকে যেমন সে ঠুকিয়েছে আমাকেও গিয়েছে। আমার সংসার নষ্ট করবেন না বোন। আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না, আমি কিছুই ভাবতে পারছিলাম না যে আসলে আমি কি করব। রাতে যখন আমার সামনে বাড়ি ফিরল, আমি তাকে সব ঘটনা খুলে বললাম। তিনি সবকিছু অস্বীকার করলেন, বললেন আমার কোনো স্ত্রী নেই, আমি তার একমাত্র স্ত্রী। কিন্তু তার কথা ধরনে বুঝতে পারছিলাম সবকিছুই মিথ্যা। আমি তাকে বললাম, আমি আপনাকে বিশ্বাস করি না। আমি নিজেকে সংযত করতে পারলাম না। একটা অঘটন ঘটে গেল। আমি যা করলাম তার জন্য আমার কোনো অপরাধ ছিল না। তারপর আমি রেল স্টেশনের কাছে ফিরে এলাম। বাসায় ফিরে আমি দীর্ঘক্ষণ গোসল করলাম। আমি বুঝতে পারলাম আমার জীবনের অনেক বড় সমস্যার সমাধান হয়ে গিয়েছে, কিন্তু আমি তখন জানতাম না সেটা কোনো সমস্যার সমাধান না, বরং আমার কাল রাত্রে শুরু। এই ঘটনার পর আমি রাত জেগে থাকতাম, আমার ঘুম আসত না, কাঁদতাম, ভাবতাম যদি কখনো ধরা পড়ে যায় তাহলে আমার মেয়েটির কি হবে? আমাকে তো চলে যেতে হবে, তাহলে তাকে কে দেখাশোনা করবে? এর মধ্যে আমি অনেকগুলো টাকা জমিয়ে ফেলেছিলাম, প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতো। একদিন বাড়িওয়ালা আমার বাড়িতে এসে বললেন, ভাড়া চাইলেন। আমাকে নিজের কন্যা সন্তানের মতোই ভালোবাসতেন তিনি। মাগো, আমি বুঝতে পেরেছি তোমার স্বামী তোমাকে রেখে চলে গেছে, কিন্তু তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। একটা প্রবাদ আছে, যখন কেউ সমুদ্রে ডুবে যায় তখন খোলগুলো আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমারও ঠিক তখন এমন অবস্থা হয়েছিল। তখন আমার কাছে ঠিকই টাকা ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তখনই আমার জীবনে সেই বাড়িওয়ালা চাচা দেবদূতের মতো আসলেন। তারপর থেকে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন। 2 সেলাই মেশিন নিয়ে একটি কারখানা শুরু করি। সেখানে আমি বিভিন্ন মেয়েদেরকে নিয়ে সেলাই কাজ শুরু করি। আস্তে আস্তে আমার কাজ অনেক বাড়তে থাকে, আমিও অনেক পোশাক বানাতে থাকি। এখন আমি আমার মেয়েটিকে স্কুলে ভর্তি করেছি, সে নিয়মিত স্কুলে যায়। আমার স্বপ্ন আমার মেয়েটিকে আমি ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করব। আমার জীবনযাপন ভালো চলছিল। কথায় বলে, ভাগ্য যার সহায় নেই তার বিপদের শেষ নেই। তা ঠিক 1 মাস করে আমার জীবনে আরেকটি বড় বিপদ ওখানেই আসলো। এই দিন বাড়িওয়ালা চাচা আমাকে বাড়িতে ডেকে বললেন, আমি তো তোমার জন্য অনেক কিছু করলাম, কই তুমি তো আমার জন্য কিছুই করলে না। আমি তার ইশারা বুঝতে পেরেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম উনি আমার কাছে কি চাইছেন, যাকে এতদিন আমি আমার নিজের বাবার আসনে বসিয়েছি, যিনি আমাকে বর করার জন্য আমার পিছনে এত শ্রম দিয়েছেন, কিন্তু তার পিছনে যে এত বড় উদ্দেশ্য রয়েছে তা আমি কোনোভাবেই বুঝতে পারিনি। তিনি আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতে লাগলেন। তিনি আমাকে বললেন যে যদি তার কথা না শুনি তাহলে সে আমার স্বামীর কথা সবাইকে বলে দিবে, কারণ তিনি খুব ভালোভাবে জানতেন। আর তাই আমি সবকিছু মেনে নিয়ে বিটবার বেশ ত্যাগ করে আমি লাল শাড়ি পরে তার জন্য অপেক্ষা করলাম। আমার সবকিছু ভালোই
চলছিল আর্থিকভাবে আমি খুবই অসুস্থ ছিলাম। আমার মেয়েটি তখন ক্লাস 5-এ উঠেছে। আমি তাকে একজন ভালো শিক্ষক দিলাম। আমি আমার জীবনের সব সুখ তার মাঝে, কিন্তু তখন আমার জীবন থেকে দুঃখের ছোঁয়া যায়নি। একদিন সেই শিক্ষক আমার মেয়ের সাথে অশালীন আচরণ করল, তাই কৌশলে আমি তাকে ডেকে নিয়ে আসলাম। আরও একটা অঘটন ঘটে গেল। তারপর আমি ভাবলাম কিছুদিন পালিয়ে থাকা যাক। পালিয়ে থাকার জন্য আমার গ্রামের বাড়ির যে বিকল্প কোনো কিছু নেই। তাছাড়া তখন আমার আরেকটি বড় কাজ করা বাকি ছিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সে কাজটি কি। হ্যাঁ, একটু পরে আপনারা জানতে পারবেন। আমি ফিরে গেলাম গ্রামে। চেয়ারম্যানের সাথে আমার আবার দেখা হলো। এবার তিনি আমার দিকে আর চোখ তুলে তাকালেন না। কথায় আছে পাপ্পাও কেউ ছাড়ে না। তাকে আমি দেখতে পেলাম হুইল চেয়ারে বসে আছেন, সারা শরীর প্যারালাইজড হয়ে গেছে, কথা বলতে পারেন না। আমাকে দেখে কেঁদে উঠল। যদিও তিনি তার মনের ভাব প্রকাশ করতে পারছিলেন না, কিন্তু তিনি এটা বলছিলেন যে আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আজকে আমার জন্য তোর জীবন নষ্ট হয়ে গেছে, আমার জন্য তোর পড়াশোনা